হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং। তোমরা যারা যারা 2025 সালে জেনপাস ইউজি পরীক্ষা দিয়েছো, দেখো খুব তাড়াতাড়ি তোমাদের জেনপাস ইউজি 25 এর রেজাল্ট চলে আসবে এবং রেজাল্ট বের হওয়ার পর আসবে আমাদের সবথেকে ইম্পর্টেন্ট প্রসেস, দ্যাট ইজ আমাদের কাউন্সেলিং প্রক্রিয়া। এবং বিশ্বাস করো, এই কাউন্সেলিং প্রক্রিয়া সেটা যদি তুমি ভালো করে বুঝতে না পারো তাহলে এটা তোমার কাছে খুবই জটিল মনে হবে। এবং প্রত্যেক বছর আমরা দেখেছি এমন প্রচুর স্টুডেন্ট থাকে যারা হয়তো র্যাঙ্ক ভালো করেছে কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়াটা বুঝতে পারেনি, তার জন্য তারা কিন্তু একটা ভালো অপরচুনিটি মিস করে গেছে। বা অনেকেই এরকম থাকে, তাদের র্যাঙ্কে হয়তো তারা একটা মোটামুটি গভর্নমেন্ট কলেজ পেয়ে যেতে পারতো, কিন্তু তারা কাউন্সেলিং প্রসেসটা বুঝতে পারেনি, কাউন্সেলিং এ ভুল করেছে, তার ফলে হয়তো তারা সেই গভর্নমেন্ট কলেজটা পায়নি বা তারা যেটা পাওয়ার যোগ্য ছিল সেটা হয়তো তারা পায়নি। তাহলে তোমার সাথেও যাতে এরকম না ঘটে সেই জন্য আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জেনপাস ইউজির যে পুরো কাউন্সেলিং প্রসেস সেটা স্টেপ বাই স্টেপ গাইড করবো এন্ড পুরোটা তোমাদেরকে বুঝিয়ে দেবো। এন্ড শুরুতেই একটা কথা বলে দিচ্ছি, ভিডিওটা একটু লেন্দি হবে কারণ কাউন্সেলিং প্রসেসটাই প্রচুর বড় এবং সেখানে অনেক খুঁটিনাটি জিনিস আছে যেটা তোমাকে মন দিয়ে বুঝতে হবে। তাহলে চলো আর দেরি না করে আমরা ভিডিওটি স্টার্ট করি। আরো একটা জিনিস বলে রাখি, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, তার কারণ তোমরা এই কাউন্সেলিং সংক্রান্ত সমস্ত আপডেট প্রত্যেকটা স্টেপে কিন্তু আমাদের থেকে গাইডেন্স পাবে। আর ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া থাকবে, সেটাও জয়েন করে নেবে যাতে কোনো ইম্পর্টেন্ট আপডেট মিস না হয়ে যায়। দেখো, সবার প্রথমে আমরা কথা বলবো আমাদের যে এই কাউন্সেলিং প্রক্রিয়া, জেনপাস ইউজির যে কাউন্সেলিং প্রক্রিয়া, সেখানে কারা পার্টিসিপেট করতে পারবে। দেখো, তোমরা যারা যারা 2025 সালে জেনপাস ইউজি পরীক্ষা দিয়েছো, তোমাদের যখন জেনপাস ইউজির রেজাল্ট বের হবে সেখানে লেখা থাকবে যে তোমাদের বিএসসি নার্সিং এর জন্য কি কাউন্সেলিং এ পার্টিসিপেট করার জন্য এলিজিবল। যদি সেখানে ইয়েস লেখা থাকে তাহলে তুমি পার্টিসিপেট করতে পারবে। সেখানে কিছু আমাদের প্যারামেডিক্যাল কোর্সের নাম দিয়ে লেখা থাকবে তুমি কি এগুলোতে পার্টিসিপেট করার জন্য এলিজিবল এদের কাউন্সেলিং এ, যদি সেটা ইয়েস করা থাকে তাহলে তুমি কাউন্সেলিং এ পার্টিসিপেট করতে পারবে। তাহলে এটা হচ্ছে যে কারা কাউন্সেলিং এ পার্টিসিপেট করছে। বেসিক্যালি এখানে একটা মিনিমাম মার্কস এর ক্রাইটেরিয়া থাকে, সেই মার্কসটা প্রত্যেক বছর একটু ডিফারেন্ট হয় কারণ কিরকম স্টুডেন্টদের মার্কস আসছে না আসছে সেটার উপর ডিপেন্ড করে। সেই মিনিমাম মার্কসের ক্রাইটেরিয়াটা যখন তুমি কভার করছো তখন কিন্তু তুমি কাউন্সেলিং এ পার্টিসিপেট করতে পারছো। এটা আমাদের বিএসসি নার্সিং এর জন্য এবং প্যারামেডিক্যালের কিছু কোর্সের জন্য এই ক্রাইটেরিয়া থাকে, আবার কিছু কোর্সের ক্ষেত্রে সেরকম কোনো মিনিমাম মার্কসের ক্রাইটেরিয়া থাকছে না। তো ওভারঅল তুমি তোমার রেজাল্ট দেখে নেবে, রেজাল্টে যদি তোমার লেখা থাকছে ইয়েস তুমি কাউন্সেলিং এ পার্টিসিপেট করতে পারো, তাহলে তুমি এই অনলাইন কাউন্সেলিং এ পার্টিসিপেট করতে পারবে। এবার এই যে এই অনলাইন কাউন্সেলিং সেটা সাধারণত 3টে রাউন্ডে হয়। প্রত্যেক বছর জেনপাস ইউজির যে অনলাইন কাউন্সেলিং হয় সেটা 3টে রাউন্ড হয়, একটা ফার্স্ট রাউন্ড, একটা সেকেন্ড রাউন্ড, একটা মপ আপ রাউন্ড। দেখো, এই বছর 2025 সালের যে এই জেনপাস ইউজির কাউন্সেলিং এর নোটিশ সেটা তো এখনো আসেনি, সেটা রেজাল্টের কয়েকদিন পর আসবে। তো নতুন নোটিশে যদি কোনো রকম চেঞ্জেস আসছে সেটা আমি তোমাদেরকে বলে দেবো, কিন্তু আজকে এই যে কাউন্সেলিং প্রসেসটা বলে দিচ্ছি সেটা ভালো করে বুঝে নাও এবং এর জন্য যেই জিনিসগুলো প্রয়োজন হবে সেগুলো রেডি করা স্টার্ট করো। কারণ কাউন্সেলিং কিন্তু এই বছর খুবই কম সময় পাবে, তখন কিন্তু তুমি সমস্ত কিছু রেডি করতে পারবে না। এবং এই বছর দেখো, আমি যেটা এক্সপেক্ট করছি, এই বছর কিন্তু খুব সম্ভবত তোমরা মক আপ রাউন্ড কাউন্সেলিং এ দেখতে পারবে না। হ্যাঁ, যদি জেনপাস ইউজি বোর্ডের তরফ থেকে টাইম দিয়ে দিচ্ছে, তোমাদেরকে একটু বেশি টাইম ধরে কাউন্সেলিং করাচ্ছে, সেই ক্ষেত্রে হয়তো মক আপ রাউন্ড থাকতে পারে। কিন্তু এই বছর 2025 সালে ডাব্লিউবিজে এর কাউন্সেলিং এ আমরা যেটা দেখেছিলাম, ডাব্লিউবিজে এর কাউন্সেলিং কিন্তু এই বছর মপ আপ রাউন্ড ছিল না। তাহলে এটাও জেনপাসের ক্ষেত্রেও এক্সপেক্ট করা যায় যে হয়তো এই বছর মপ আপ রাউন্ড থাকবে না। এবং মপ আপ রাউন্ড যদি না থাকে তাহলে শুধুমাত্র ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড থাকবে। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের 3টে রাউন্ডই এক্সপ্লেন করব। যদি মপ আপ রাউন্ড থাকছে তাহলে সেখানেও কি হবে না হবে সমস্তটা তোমরা জেনে রাখো। আজকের এই ভিডিওতে আমি পুরোটাই এক্সপ্লেন করব। তো সবার প্রথমে আমরা কথা বলি যে আমাদের কাউন্সেলিং স্টার্ট কি করে হবে। দেখো, তোমাদের রেজাল্টের কয়েকদিন পর কাউন্সেলিং সংক্রান্ত একটা নোটিশ দেওয়া হবে এবং সেই নোটিশের সাথে সাথে তোমাদেরকে একটা টাইম টেবিলও দিয়ে দেওয়া হবে যে কবে কোনটা করতে হবে না হবে। তো সেখানে সবার প্রথমে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। স্যার, রেজিস্ট্রেশন তো আমি করেছিলাম জেনপাস ইউজি পরীক্ষার জন্য, সেটা তুমি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছিলে, তোমাকে কাউন্সেলিং এর জন্য আলাদা করে রেজিস্ট্রেশন করতে হবে। এবং যারা যারা রেজিস্ট্রেশন করবে তারাই কিন্তু কাউন্সেলিং এ পার্টিসিপেট করতে পারবে। তুমি যদি কাউন্সেলিং এর জন্য রেজিস্ট্রেশন না করো তাহলে কিন্তু তুমি পার্টিসিপেট করতে পারবে না। এবং এই ক্ষেত্রে আমাদের রেজিস্ট্রেশনের জন্য আমাদের এক্ষেত্রে 500 টাকা ফিস পেমেন্ট করতে হয়। এটা তোমার কোনো ক্যাটাগরি ওয়াইজ ফিস পেমেন্টটা চেঞ্জ হয় না, সবার জন্য 500 টাকা এক্ষেত্রে আমাদের ফিস পেমেন্ট করতে হয় কাউন্সেলিং এর জন্য। তাহলে 500 টাকা ফিস পেমেন্ট করে তুমি কাউন্সেলিং এর জন্য রেজিস্ট্রেশন করবে। এবং এই রেজিস্ট্রেশন করার সময় যে ডিটেলস গুলো ভরতে হয় সেই ডিটেলস গুলো কিন্তু খুব সাবধানে ভরবে। এখানে তোমার যে বিভিন্ন ডিটেলস গুলো তার মধ্যে থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার একাডেমিক ডিটেলস, যে তুমি কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছো না পেয়েছো ইত্যাদি বিভিন্ন একাডেমিক ডিটেলস তোমাকে ভরতে হয়। সেগুলো খুব সাবধানে ভরবে, কারণ তুমি একাডেমিক ডিটেলস কি ভরছো না ভরছো
তার উপর বেস করে কিন্তু তোমার জন্য কোন কোন কলেজগুলো বা কোন কোন কোর্সগুলো অ্যাভেলেবল রয়েছে সেটা দেখাবে। তাহলে এই ক্ষেত্রে একাডেমিক ডিটেলস এন্ড বাকি সমস্ত ডিটেলস যা যা রেজিস্ট্রেশনের সময় ভরতে হচ্ছে সেটা তুমি একদম প্রপারলি ভরবে। রেজিস্ট্রেশনের জন্য কবে থেকে কবে কি ডেট দেওয়া হবে না হবে সেগুলো পরবর্তীকালে যখন নোটিশ আসবে আমরা তোমাদের সব জানিয়ে দেবো। ওকে, নেক্সট, রেজিস্ট্রেশন করার পর সব থেকে ভাইটাল স্টেপ হচ্ছে চয়েস ফিলিং। চয়েস ফিলিং জিনিসটা কি, যে ধরে নাও আমাদের এই জেনপাস ইউজির আন্ডারে কতগুলো প্যারামেডিক্যাল কোর্স আছে, বিএসসি নার্সিং কোর্স আছে। এবার বিএসসি নার্সিং এর কতগুলো কলেজ আছে, জেনপাস ইউজির আন্ডারে যে আমাদের প্যারামেডিক্যাল তার কতগুলো কলেজ আছে। আমরা যদি গভর্নমেন্ট কলেজ থেকে গভর্নমেন্ট এত এত কলেজ, প্রাইভেট এত এত কলেজ, তাহলে সেই কলেজগুলোতে তুমি কোনটার জন্য ভর্তি হতে চাও। ধরে নাও কোনো একটা পার্টিকুলার কলেজে তুমি বিএসসি নার্সিং এর জন্য ভর্তি হতে চাও, কোনো একটা পার্টিকুলার কলেজে তুমি প্যারামেডিক্যালের কোনো একটা কোর্সের জন্য ভর্তি হতে চাও, বা আবার অন্য কোনো একটা কোর্সের জন্য ভর্তি হতে চাও, তাহলে এগুলো তোমাকে প্রায়োরিটি অনুযায়ী সাজাতে হবে। প্রায়োরিটি অনুযায়ী সাজানো মানে কি, প্রায়োরিটি যে অনুযায়ী সাজানো মানে তুমি একদম এক নম্বরে, এক্সাম্পল আমি একটা ফিমেল ক্যান্ডিডেট ধরে নিচ্ছি, সে এই ক্ষেত্রে গভর্নমেন্ট কলেজে বিএসসি নার্সিং এর জন্য এলিজিবল এবং আমাদের প্যারামেডিক্যালের জন্য এলিজিবল, প্রাইভেট কলেজে তো অফকোর্স এলিজিবল। একটা ফিমেল ক্যান্ডিডেট সে গভর্নমেন্ট কলেজে অনলি প্যারামেডিক্যালের জন্য এলিজিবল, প্রাইভেট কলেজে সে দুটোর জন্য এলিজিবল। তো আমি ধরে নিচ্ছি একটা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে এবং আমি এক্ষেত্রে যে প্রসেসটা দেখাচ্ছি, ধরে নাও সে শুধুমাত্র গভর্নমেন্ট কলেজগুলোই অ্যাপ্লাই করছে, তুমি চাইলে এখানে প্রাইভেট কলেজও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে তুমি যেই কলেজগুলো বা যেই ব্রাঞ্চগুলো যেতে চাও সেগুলো তুমি পরপর কি করবে, পরপর তুমি তোমার প্রায়োরিটি অনুযায়ী সাজাবে। প্রায়োরিটি মানে কি, তোমার যেটা সব থেকে বেশি ইচ্ছা, যেই কলেজ যেই কোর্স সব থেকে বেশি ইচ্ছা সেটা তুমি এক নম্বরে রাখবে। ওই কলেজটা ওই কোর্সটা যদি না পাও তাহলে নেক্সট তোমার কোন কলেজ বা কোন কোর্স ইচ্ছা সেটা রাখবে। এবার অনেকের মাথায় কোয়েশ্চেন আসবে, স্যার একই কলেজে ধরুন দুটো প্যারামেডিক্যালের কোর্স পড়ায়, তাহলে আমার যদি সেটা পরপর চয়েস হয় তাহলে তুমি কি রাখবে, তাহলে তুমি যেই কোর্সটা বেশি ইচ্ছা তুমি সেই কলেজের সেই কোর্সটা দিলে ফার্স্টে, তারপর সেই কলেজের আরেকটা কোর্স দিলে, এইভাবে সাজাবে। তাহলে আমরা কি করছি, ধরুন আমি বলছি যে XYZ কলেজ, ওকে, XYZ কলেজ, তারপর ধরুন আমাদের PQ কোর্স, ওকে, এরকম আমি একটা এক্সাম্পল বলছি, ওকে, আমাদের PQ কোর্স এরকম, এটা ধরো তোমার সব থেকে বেশি ইচ্ছা। তারপর নেক্সট কি, নেক্সট ধরো তোমাদের আরেকটা কলেজ আছে, আচ্ছা তোমাদের যদি এইভাবে প্রবলেম হয় আমি ধরো তোমাদের জন্য আরেকটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এক্সাম্পল ধরো কোনো একটা স্টুডেন্ট সে শুধু বিএসসি নার্সিং এর জন্য অ্যাপ্লাই করছে, তার ধরো যে সব থেকে বেশি ইচ্ছা হচ্ছে মেডিকেল কলেজ কলকাতা, মেডিকেল কলেজ কলকাতা, সে কি দিল বিএসসি নার্সিং। আমি শর্টে লিখছি কারণ আমি লেন্দি লিখলে ভিডিওটা আরো লেন্দি হবে, ওকে। নেক্সট ধরো, নেক্সট যে ধরো দিচ্ছে NRS বিএসসি নার্সিং, ওকে। তারপর ধরো কি দিচ্ছে, তারপর ধরো দিচ্ছে যে সে দিচ্ছে সাগর দত্ত বিএসসি নার্সিং, ওকে। তারপর কি দিচ্ছে, তারপর ধরো আমি দিলাম যে এক্সাম্পল নিচ্ছি এগুলো, ঠিক আছে। কোনটা কি ভালো কলেজ, কোনটা কিভাবে কি সাজাবে এগুলো সংক্রান্ত ভিডিও উইথ টাইম আমরা দেবো, বা তোমাদের কোন কোন বিষয়ে ভিডিও প্রয়োজন সেগুলো তোমরা কমেন্ট করে জানাবে। তারপর ধরো সে বাঁকুড়া সম্মিলনী কলেজ দিচ্ছে যে বিএসসি নার্সিং, ওকে। তারপর ধরো এক্সাম্পল যে সে দিল হচ্ছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, ওকে, নর্থ বেঙ্গল NBMC বিএসসি নার্সিং। এইভাবে ধরো সাজাচ্ছে। তো এইভাবে যখন সে সাজাচ্ছে তার মানে কি, তার হাইয়েস্ট প্রায়োরিটি কোনটা, হাইয়েস্ট প্রায়োরিটি হচ্ছে আমাদের মেডিকেল কলেজ কলকাতা বিএসসি নার্সিং, এটা হচ্ছে তার ফার্স্ট প্রায়োরিটি। এবার স্যার আমরা আমার প্রায়োরিটি গুলো বুঝবো কি করে, যে কোনো সাজিয়ে দিলেই কি হোক। তুমি ভাবো যে তোমার র্যাঙ্ক অনেক পিছনের দিকে আসছে, তুমি একটা টপ কলেজ দিলে, তাহলে তুমিও জানো আমিও জানি যে সেটা তুমি পাবে না। তাহলে এখানে যখন সাজাবে তোমার র্যাঙ্ক অনুযায়ী কোন কোন কলেজগুলো হতে পারে, প্রিভিয়াস ইয়ারের কাট অফ গুলো চেক করবে, ঠিক আছে। সেই অনুযায়ী কোন কলেজ কোন কোর্স হতে পারে, বা অনেকের কি প্রায়োরিটি থাকে, অনেকের থাকে যে আমি বাড়ির কাছে নেব, তাহলে যারা বাড়ির কাছে নিতে চাও তাহলে তার বাড়ির কাছে যেই কলেজগুলো আছে সেগুলোকে ওপরের দিকে প্রায়োরিটিতে রাখবে, এইভাবে করে সাজাবে। এবং স্যার আমি কতগুলো চয়েস দেবো, চয়েস দেওয়ার কোনো লিমিট এই ক্ষেত্রে বলা হয়নি, ঠিক আছে। তোমাকে বলা হয়েছে যতটা বেশি পসিবল চয়েস তুমি এই ক্ষেত্রে দাও, তাহলে তোমার কি, যত বেশি চয়েস দেবে তত তোমার প্রবাবিলিটি বাড়বে একটা কলেজ পাওয়ার। তাহলে এইভাবে প্রায়োরিটি অনুযায়ী সাজাবে, যত শুরুর দিকে দেবে সেটা কি বোঝাবে যে ওই কলেজে যাওয়ার ইচ্ছা বা প্রায়োরিটি তোমার বেশি। তাহলে এইভাবে আমি কি করলাম, প্রায়োরিটি অনুযায়ী সাজিয়ে দিলাম। এবার প্রায়োরিটি অনুযায়ী সাজানোর পর আমি কি করব, আমি চয়েস লক করব। মাথায় রাখবে একবার যদি আমি চয়েস লক করে দিচ্ছি, চয়েস লক মানে কি, আমি আমার ইচ্ছা মতো সাজিয়ে দিলাম, ওকে, আমি আমার ইচ্ছা মতো সাজিয়ে নিলাম, সাজানোর পর সেটাকে আমি লক করে দিলাম। একবার লক করে দেওয়ার পর তারপর কিন্তু আর তুমি কোনো চেঞ্জ করতে পারবে না। তো সেই জন্য প্রপারলি সাজিয়ে তারপর লক করবে। এবার অনেকে হতে পারে স্যার আমি যদি লক করতে ভুলে যাই, কারণ এই প্রত্যেকটা জিনিসের জন্য একটা নির্দিষ্ট টাইম, নির্দিষ্ট সময়সীমা দেওয়া হবে, এবং এই বছর বুঝতেই পারছো যে একটু কম সময়সীমা পাবে তোমরা, ঠিক আছে।
তো সেই জন্য সবাই অ্যাক্টিভ থাকবে, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে যাতে কোনো কিছু মিস না হয়। তো এই ক্ষেত্রে তুমি ধরে নাও যে তুমি যদি এই ক্ষেত্রে লক করতে ভুলে যাও, তাহলে কি হবে, লাস্ট যখন তুমি লগ ইন করেছিলে তখন তুমি যেইভাবে সাজিয়ে রেখেছিলে সেইভাবে অটোমেটিক্যালি লক হয়ে যাবে। তো সেটা যাতে না হয় তোমরা নিজেরা প্রপারলি সাজিয়ে এক্ষেত্রে চয়েস লক করবে। তাহলে আমরা চয়েস লক করে নিলাম। তাহলে এতখানি অবধি আশা করছি সবার ক্লিয়ার হয়ে গেল। এবার এতখানি ক্লিয়ার হওয়ার পর আমরা যখন এতখানি করে দিয়েছি, চয়েস লক হয়ে যাওয়ার পর 1-2 দিনের মধ্যে আমাদের কি আসবে, আমাদের আসবে হচ্ছে প্রথম রাউন্ডের রেজাল্ট। সেগুলোতে কি করতে হবে বলার আগে আমি তোমাদের বলে দিই, 2025 সালে যারা দেখছো যে জেনপাস ইউজি পরীক্ষা অতটাও মনমতো হয়নি, তুমি দেখছো তোমার মার্কস র্যাঙ্ক অনেক পিছনের দিকে আসছে, বুঝতেই পারছো যে এই বছর তোমার একটা ভালো কলেজ হবে না, তুমি একটা গভর্নমেন্ট কলেজ পাবে না, তারা নিশ্চয়ই জেনপাস ইউজি 2026 এর প্রিপারেশন করতে চাও। এন্ড যদি তুমি জেনপাস ইউজি 2026 এর প্রিপারেশন একদম প্রপার গাইডেন্সের আন্ডারে করতে চাও, এন্ড তোমার যদি সিরিয়াস থাকো তুমি পরীক্ষা নিয়ে, বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে লেটস ইমপ্রুভ। প্রত্যেক বছর আমরা প্রচুর স্টুডেন্টকে পড়িয়ে থাকি এবং আমাদের প্রচুর স্টুডেন্ট কিন্তু গভর্নমেন্ট কলেজে চান্স পেয়ে থাকে, এবং আমাদের যে বিভিন্ন কোর্সগুলো সেখান থেকেই জেনপাস ইউজিতে কোয়েশ্চেন কিন্তু করা হয়। সেগুলো তোমরা যারা যারা আমাদের ইউটিউব থেকেও পড়েছো বা যারা পেইড ব্যাচ থেকে পড়েছো সবাই তোমরা জানো। তো যাদের যাদের এই বছর দেখছো পরীক্ষা খারাপ হয়েছে, জেনপাস ইউজি 2026 এর প্রিপারেশনের জন্য আমাদের ফুল ইয়ার কোর্স অ্যাভেঞ্জার্স ব্যাচ 2.0 কিন্তু চলে এসেছে। এই কোর্সে তোমরা একদম জেনপাস ইউজি 2026 অবধি এই কোর্সের অ্যাক্সেস তোমাদের কাছে থাকবে। এখানে আমরা সিলেবাসটা তোমাদের টাইমলি কমপ্লিট করাবো, পুরো সিলেবাস করাবো, তার সঙ্গে তোমাদের এখানে আমরা মক টেস্ট একদম ফ্রিতে প্রোভাইড করবো, সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট, ফুল লেন্থ মক টেস্ট সব তোমরা পাবে, তোমাদের আর আলাদা কোথাও কোনো কিছু নিতে হবে না। এর সাথে সাথে তোমাদেরকে এই কোর্সের মধ্যে আমরা একটা আমাদের যে RIC 2025 ছিল, যেখানে প্রায় 3500 কোয়েশ্চেন প্র্যাকটিস করানো হয়েছে, সেই কোর্সটার অ্যাক্সেস ফ্রিতে এখানে তোমাদেরকে দিয়ে দেবো। তার সাথে মেন্টরশিপ সেশন থাকবে, আরো অনেক কিছু থাকবে যেটা তোমার জেনপাস ইউজি 2026 এর প্রিপারেশনকে একদম টপ নচ করে তুলবে। তাহলে তুমি যদি জেনপাস ইউজি 2026 নিয়ে সিরিয়াস থাকো এন্ড দেখছো যে এই বছর তোমার একটা আনসার্টেনটি আছে, বুঝতে পারছো যে হবে না, তাহলে তাড়াতাড়ি করে কোর্সে এনরোল করে নাও, কারণ এই মুহূর্তে কোর্সে একটা অফার চলছে যে তোমরা 4500 টাকার কোর্স ফি মাত্র 2799 টাকায় পেয়ে যাবে। যদি তুমি কোর্সে জয়েন করতে ইন্টারেস্ট থাকো, এখানে আমাদের যে হেল্পলাইন নম্বরগুলো সেগুলো দেওয়া রয়েছে, তোমরা ডিরেক্টলি লেটস ইমপ্রুভ অ্যাপে গিয়েও জয়েন করতে পারবে। কারণ যদি জয়েন করতে কোনো প্রবলেম হয়, এই হেল্পলাইন নম্বরগুলোতে কল করে তোমরা কিন্তু সমস্ত কিছু জেনে নিয়ে জয়েন করতে পারবে। কিন্তু এই অফার প্রাইসটা খুবই লিমিটেড স্টুডেন্টের জন্য, তাই যারা এখনো এনরোল করনি তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করবে। তাহলে এবার আসছি আমরা আমাদের রাউন্ড 1 এর ক্ষেত্রে। দেখো রাউন্ড 1 এর ক্ষেত্রে কি হবে, খুব ভালো করে এই জায়গাগুলো বুঝবে, অনেক কিছু বোর্ডে লেখা রয়েছে এন্ড খুব মন দিয়ে জিনিসগুলো শুনবে। ধরো নাও চয়েস লকিং এর পর রাউন্ড 1 এর যেদিন রেজাল্ট পাবলিশ হয় সেই দিন রেজাল্ট পাবলিশ হলো। এবার রাউন্ড 1 এর যখন রেজাল্ট পাবলিশ হলো, দুটো কেস হতে পারে। এক নম্বর কেস কি, তুমি হয় কোনো একটা কলেজ পেয়েছো, ওকে, তুমি রাউন্ড 1 এ যখন রেজাল্ট বেরিয়েছে তুমি কোনো একটা কলেজ পেয়েছো, কোনো একটা কলেজ কোনো একটা কোর্স পেয়েছো। আরেকটা কি হতে পারে, তুমি কোনো কলেজ বা কোনো কোর্স পাওনি। যদি তুমি কোনো কলেজ বা কোনো কোর্স না পেয়ে থাকো, তাহলে সিম্পল তুমি সেকেন্ড রাউন্ডের জন্য অপেক্ষা করবে, তোমাকে এখন কোনো কিচ্ছু করতে হবে না। বোঝা গেল যে যদি তুমি এক্ষেত্রে কোনো কলেজ না পেয়ে থাকো, তুমি সিম্পল সেকেন্ড রাউন্ডের জন্য অপেক্ষা করবে, কিচ্ছু করতে হবে না। এবার যারা কলেজ পেয়েছে তাদেরকে অনেক কিছু করতে হবে এন্ড মন দিয়ে শোনো। সবার প্রথমে কি, তুমি যখন লগ ইন করে নিয়ে দেখছো যে তুমি একটা কলেজ পেয়েছো, সেখানে তোমার একটা অপশন থাকবে পে সিট অ্যাকসেপ্টেন্স ফি, যে তুমি যে সিটটা পেলে সেটা যে তুমি অ্যাকসেপ্ট করছো তার জন্য তোমাকে একটা পেমেন্ট করতে হবে, সেই পেমেন্টটা অনলাইনে তোমাকে করতে হবে। এটা সাধারণত কত হয়, এটা সাধারণত হয় হচ্ছে আমাদের 1000 টাকা। ওকে, তাহলে এই সিট অ্যাকসেপ্টেন্স ফি এই 1000 টাকা তোমাকে পে করতে হবে। কেউ যদি ভাবলো যে আমি রাউন্ড 1 এ যেই কলেজটা পেয়েছি সেটা আমার পছন্দ না, রাউন্ড 2 তে আমি দেখবো, আমি সিট অ্যাকসেপ্টেন্স ফি পে করবো না, কেউ যদি কলেজ পাওয়া সত্ত্বেও সিট অ্যাকসেপ্টেন্স ফি না পেমেন্ট করো, তুমি কাউন্সিলিং প্রক্রিয়ারই বাইরে চলে যাবে। ওকে, তাহলে তুমি কলেজ পেয়েছো মানে সবার প্রথম কাজ হচ্ছে সিট অ্যাকসেপ্টেন্স ফি পে করা। ওকে, নেক্সট কাজ কি, সিট অ্যাকসেপ্টেন্স ফি যখন পে করে দেবে তোমাকে একটা জিনিস দেখাবে, ইউনিক আইডি একটা দেখাবে, সেটা সবাই নোট করে নেবে। এন্ড এটা তোমার কখন লাগবে, যখন তুমি কলেজে ভেরিফিকেশনের জন্য বা অ্যাডমিশনের জন্য যাবে তখন এই আইডিটা তোমার লাগবে। মাথায় রাখবে এই আইডিটা কারোর সঙ্গে শেয়ার করবে না। ওকে, নেক্সট কি, এই ইউনিক আইডি তুমি নোট ডাউন করে নিলে, তারপর তুমি যে সিটটা পেয়েছো সেটার একটা অ্যালটমেন্ট লেটার থাকবে, সেই অ্যালটমেন্ট লেটারটাকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবে। অনেকে কি করে, সেটা স্ক্রিনশট নিয়ে চলে যায়, স্ক্রিনশট কিন্তু অ্যাকসেপ্টেড হবে না, তোমাকে ওটা প্রিন্ট করে নিতে হবে, ডাউনলোড করে প্রিন্ট করে নেবে। ঠিক আছে, তাহলে তুমি সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করছো। এবার সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করার পর তোমার যেই কলেজটা এসছে সেখানে তোমাকে যেতে হবে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য। ফিজিক্যাল ভেরিফিকেশনে কি করা হবে, তোমার সমস্ত ডকুমেন্ট চেক করা হবে। দেখো না, তো তোমার
ফর্ম ফিল আপের সময় কোনো ডকুমেন্ট লেগেছিল, না তো তোমার কাউন্সিলিং এর রেজিস্ট্রেশনের সময় কোনো ডকুমেন্ট লেগেছে। তোমার সমস্ত ডকুমেন্ট কখন চেক করা হবে? চেক করা হবে এই ফিজিক্যাল ভেরিফিকেশনের সময়। ধরে নাও কেউ ওবিসি রয়েছে, কেউ ইডব্লিউএস রয়েছে, তাদের যে সমস্ত সার্টিফিকেট বা আরো যে তোমার বিভিন্ন ক্লাস 10 এর মার্কশিট, 12 এর মার্কশিট ইত্যাদি সমস্ত কিছু কখন চেক করা হবে? চেক করা হয় এই ফিজিক্যাল ভেরিফিকেশনের সময়। এবং এই ফিজিক্যাল ভেরিফিকেশনে দেখো নামটা থেকে খুব ক্লিয়ার হয়ে যাওয়া তোমাদের উচিত যে ফিজিক্যাল ভেরিফিকেশন মানে যে ক্যান্ডিডেট তাকে অবশ্যই অবশ্যই সেখানে যেতে হবে। অনেকে কি করে যে বাবা মাকে পাঠিয়ে দেয়, গার্জিয়ানদের পাঠিয়ে দেয়, সেটা করলে কিন্তু হবে না। ক্যান্ডিডেটকে অবশ্যই অবশ্যই যেতে হবে। এবং কোথায় যেতে হবে? এক্সাম্পল ধরে নাও যে তোমার বাড়ি, এক্সাম্পল ধরছি জলপাইগুড়ি বা শিলিগুড়িতে, তুমি কলকাতার কোনো একটা কলেজ পেলে, তোমাকে কলকাতার ওই কলেজেই যেতে হবে। এবং যেই কয়েকদিন বোর্ড টাইম দেবে, বোর্ড যদি 3-4 দিন টাইম দিচ্ছে, সেই 3-4 দিনের মধ্যেই যেতে হবে, এমন না যে তুমি পরে যাচ্ছ। ওকে, সিমিলারলি কারোর বাড়ি যদি কলকাতা হলো, ধরে নাও তুমি কাউন্সিলিং এ পেলে হচ্ছে আমাদের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, বা এই বছর আমাদের কালিম্পং এ একটা কলেজ অ্যাড হয়েছে, তাই না? ধরে নাও তুমি সেই কলেজটা পেলে, তাহলে তোমাকে কিন্তু সেখানেই যেতে হবে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য। এবং যেই টাইমটা বোর্ডের থেকে দিচ্ছে সেই টাইমের মধ্যেই তোমাকে যেতে হবে। এবং তখন তোমাকে ওই যেই কলেজ পাচ্ছ তাদের ওয়েবসাইট থেকে বা তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে একটু জেনে নিতে হবে যে তারা ফিজিক্যাল ভেরিফিকেশন সেই দিনগুলোতে কোন টাইম থেকে কোন টাইমের মধ্যে করাচ্ছে, সেটা জেনে নিয়ে তোমাকে যেতে হবে। এবং এই ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় তোমাকে কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে না হবে, সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও তৈরি করার কথা ভাবছি। তোমরা একবার কমেন্ট করে জানাবে যদি তোমাদের সেই ভিডিওটা প্রয়োজন, কারণ আজকের এই ভিডিওতে আমি যদি সেটাও অ্যাড করতে চাই, আমাদের 5-10 মিনিট আরো ইনক্রিজ হয়ে যাবে, সেটা আমি করতে চাচ্ছি না। তাহলে তোমরা কমেন্ট করে জানাবে যদি তোমাদের সেই ভিডিওটা প্রয়োজন হয়, আমি ডকুমেন্ট লিস্টের একটা আলাদা ভিডিও তৈরি করে দেবো। এবার তুমি ফিজিক্যাল ভেরিফিকেশনে গেলে, এই ফিজিক্যাল ভেরিফিকেশনে যখন যাচ্ছ তখনও প্রচুর কিছু আছে, সবাই মন দিয়ে শুনো। তুমি ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য গেলে, তো ফিজিক্যাল ভেরিফিকেশনে তোমার যদি ফিজিক্যাল ভেরিফিকেশন সাকসেসফুল হলো, ফিজিক্যাল ভেরিফিকেশন সাকসেসফুল মানে কি? তুমি রেজিস্ট্রেশন করার সময় সমস্ত ডিটেলস গুলো দিয়েছিলে, সেই অনুযায়ী তুমি সমস্ত ডকুমেন্ট নিয়ে গেছো, এন্ড যারা ফিজিক্যাল ভেরিফিকেশন করছে তারা চেক করে পেয়েছে না তুমি যা যা দিয়েছো সমস্ত কিছু ঠিক আছে, ইচ এন্ড এভরিথিং ইজ কারেক্ট। ওকে, তাহলে তোমার ফিজিক্যাল ভেরিফিকেশন সাকসেসফুল হলো। এবার ফিজিক্যাল ভেরিফিকেশন সাকসেসফুল হওয়ার পর আমি কি করব? দেখো এখানে দুটো ফর্ম হয়, একটা হয় ইএস আপগ্রেডেশন ফর্ম, ওকে, একটা কি হয়, একটা হয় হচ্ছে আমাদের ইএস আপগ্রেডেশন ফর্ম, আরেকটা কি হয়, আরেকটা হয় নো আপগ্রেডেশন ফর্ম। ওকে, আরেকটা হয় নো আপগ্রেডেশন ফর্ম। ইয়েস আপগ্রেডেশন ফর্ম আমরা কখন জমা দিই? আমরা যদি যেই সিটটা আমরা পেয়েছি সেটা নিয়ে সন্তুষ্ট না হই, আমরা যদি নেক্সট রাউন্ডে পার্টিসিপেট করতে চাই, তখন আমরা ইয়েস আপগ্রেডেশন ফর্ম জমা দিই। আর যদি আমরা যেই সিটটা পেয়েছি সেটা নিয়ে সন্তুষ্ট হই এবং সেখানে ভর্তি হতে চাই, তখন আমরা নো আপগ্রেডেশন ফর্ম জমা দিই। এগুলো তোমরা কোথায় পাবে? সমস্ত কিছু তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। কিভাবে ফর্ম ফিল আপ করতে, মানে এগুলো কিভাবে ফিল করতে হয় না হয়, সেগুলো নিয়ে না হয় আমি আলাদা একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। এবার আমাদের কাছে তোমার ফিজিক্যাল ভেরিফিকেশন সাকসেস হলো, এবার তোমার কাছে দুটো জিনিস দেখতে হবে। তুমি যে চয়েস লিস্টটা দিয়েছিলে সেখানে কি তুমি ফার্স্ট চয়েসটা পেয়েছো? মানে এই যে দেখো, তুমি এই ক্ষেত্রে কি ছিল, তুমি এই ক্ষেত্রে আমাদের চয়েসটা কোথায় বানিয়েছিলাম আমরা, এই ধরো তোমার চয়েস লিস্টটা ছিল, এরপরে আরো ধরো আছে, কিন্তু আপাতত আমি এটা ধরে রেখেছি। তো তুমি ধরো তোমার চয়েসের যে ফার্স্ট চয়েসটা ছিল সেটাই পেয়ে গেছো। ওকে, তাহলে তুমি যদি ফার্স্ট চয়েসটাই পেয়ে থাকো, তার মানে কি তোমার সব থেকে বেশি যেটাতে যাওয়ার ইচ্ছা ছিল সেটাই পেয়ে গেছো। তাহলে এখন তোমাকে কি করতে হবে? এখন তোমাকে এই যে যেই কলেজটা তুমি যেই কোর্সটা পেয়েছো সেখানে তোমাকে নো আপগ্রেডেশন ফর্ম জমা দিতে হবে, এবং নো আপগ্রেডেশন ফর্ম জমা দিয়ে এখানে তোমাকে ভর্তি হতে হবে। তুমি যদি ভর্তি না হলে তাহলে তুমি কাউন্সিলিং প্রক্রিয়ার বাইরে চলে যাবে। ওকে, তুমি যদি ফার্স্ট চয়েস পেয়ে থাকো তাহলে যেই কলেজটা যেই কোর্সটা পেয়েছো সেখানে তোমাকে ভর্তির জন্য আরো এক্সট্রা যা ডকুমেন্ট লাগবে, দেখো কেউ যদি ফার্স্ট চয়েস পেয়ে থাকো বা কেউ যদি ভর্তি হবে ভাবছো, তাহলে সেই কলেজের সঙ্গে কন্ট্যাক্ট করে বা তাদের ওয়েবসাইট দেখে এক্সট্রা ভর্তির জন্য আর কি কি ডকুমেন্টস বা এক্সট্রা কি টাকা পয়সা লাগছে সমস্ত কিছু শুনে নিয়ে রেডি করে নিয়ে যাবে। কারণ ওই যে ফিজিক্যাল ভেরিফিকেশনের টাইমটা যেই কয়দিন দেওয়া হবে সেই টাইমের মধ্যেই কিন্তু ভর্তিও কমপ্লিট করতে হবে। ওকে, তাহলে কেউ যদি ফার্স্ট চয়েস পাচ্ছ সে নো আপগ্রেডেশন ফর্ম জমা দেবে এবং ভর্তি প্রক্রিয়া কমপ্লিট করবে। যদি তুমি এটা না করো তুমি কাউন্সিলিং প্রক্রিয়ার বাইরে চলে যাবে, তুমি আর কোনো কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে পারবে না। এবার নেক্সট আসছে কাদের কথা? যারা ধরো সেকেন্ড চয়েস পেয়েছো বা লেটার কোনো চয়েস পেয়েছো। মানে কি? মানে ধরো আমাদের যে এই লিস্টটা ছিল, ওকে, এই যে আমাদের লিস্টটা ছিল, এখানে ধরো তুমি হয় সেকেন্ড পেয়েছো বা থার্ড পেয়েছো বা ফোর্থ পেয়েছো, কোনো একটা চয়েস পেয়েছো। তো আপাতত আমি এক্সাম্পলের জন্য ধরে নিচ্ছি তুমি ধরো এই ফোর্থ চয়েসটা পেয়েছো। তাহলে এটা কি তোমার একদম 1 নাম্বার চয়েস? না, এটা তো তাহলে এখন তুমি কি করতে পারো, এখন তোমার ইচ্ছা যে তুমি ভর্তি হবে কি হবে না। তাহলে যদি তুমি ভর্তি হতে চাও
যদি তুমি ভর্তি হতে চাও তাহলে তুমি কি করবে, তাহলে তুমি নো আপগ্রেডেশন ফর্ম জমা দেবে, আর নো আপগ্রেডেশন ফর্ম জমা দিয়ে ভর্তির প্রক্রিয়াটা কমপ্লিট করবে। যদি তুমি ভর্তি হতে না চাও তখন কি, তখন ভর্তি হতে না চাও মানে তুমি নেক্সট রাউন্ডে চেক করতে চাও যে যদি তুমি আরেকটু ভালো কলেজ কোনো পেয়ে যাও, তাহলে তখন তুমি কি করবে, ইয়েস আপগ্রেডেশন ফর্মটা জমা দেবে। তাহলে এটা কাদের জন্য, যাদের ফিজিক্যাল ভেরিফিকেশন সাকসেস হলো। এবার এখানে আমি আরেকটা কি লিখে রেখেছি, ফিজিক্যাল ভেরিফিকেশন রিজেক্ট হয়ে গেল। রিজেক্ট কখন হবে, ধরে নাও তুমি একাডেমিক ডিটেলস যেগুলো দিয়েছো, তুমি যখন সেখানে চেক করাতে গেলে তোমার ধরো ডকুমেন্টসের সঙ্গে সেই একাডেমিক ডিটেলস গুলো মিলছে না, তাহলে তোমার ফিজিক্যাল ভেরিফিকেশন রিজেক্ট হয়ে যাবে। তুমি ধরে নাও দিয়েছো যে তুমি ওবিসি ক্যাটাগরি এবং তুমি সার্টিফিকেট দেখাতে পারলে না, তাহলে তোমার ফিজিক্যাল ভেরিফিকেশন ক্যান্সেল হয়ে যাবে। তুমি ধরো দিয়েছো তুমি ইডব্লিউএস ক্যাটাগরি, তুমি সার্টিফিকেট দেখাতে পারলে না, তাহলে তোমার এই ক্ষেত্রে ফিজিক্যাল ভেরিফিকেশন ক্যান্সেল হয়ে যাবে। মানে তুমি যা যা লিখেছো তোমার যদি সেগুলোর ডকুমেন্ট ঠিকঠাক না থাকে তাহলে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন রিজেক্ট হয়ে যাবে। রিজেক্ট হয়ে গেলে কি হবে, তুমি নেক্সট রাউন্ডের জন্য অটোমেটিক্যালি এই ক্ষেত্রে চলে যাবে। ধরে নাও এক্সাম্পল হিসেবে যে কোনো একটা স্টুডেন্ট এসসি, ওকে, সে এসসি দিয়ে রেখেছে কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় সে এসসি সার্টিফিকেট দেখাতে পারলো না, তাহলে তার যে ফিজিক্যাল ভেরিফিকেশন সেটা ক্যান্সেল হয়ে যাবে। সেই রাউন্ডে যে কলেজটা পেয়েছিল সেটা ক্যান্সেল হয়ে যাবে। পরবর্তী রাউন্ডে তাকে জেনারেল হিসেবে কাউন্সিলিং এ ধরা হবে। এবার পরবর্তী রাউন্ডে সে জেনারেল হিসেবে যদি কলেজ পেলো তো পেলো, আর না পেলো তো না পেলো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কাদের কাদের ফিজিক্যাল ভেরিফিকেশন রিজেক্ট হওয়ার চান্স আছে। তাই যে যেটাই দিয়েছো সেটা সংক্রান্ত যা কিছু ডকুমেন্টস আছে অবশ্যই ভালো করে নিয়ে যাবে এবং রেজিস্ট্রেশন করার সময়ও সমস্ত কিছু বুঝে শুনে রেজিস্ট্রেশন করবে যাতে কোনো রকম ভুল না হয়। নেক্সট আমরা কোথায় আসছি, সেকেন্ড রাউন্ডে। এবার সেকেন্ড রাউন্ডে দেখো, সেকেন্ড রাউন্ডে কারা কারা আসছে। সেকেন্ড রাউন্ডে আসছে তারা যারা কিনা ধরো ফার্স্ট রাউন্ডে কোনো রকম কলেজ পায়নি, তারা এখন সেকেন্ড রাউন্ডে আসছে। সেকেন্ড রাউন্ডে তারা আসছে যারা কিনা ফার্স্ট রাউন্ডে ইয়েস আপগ্রেডেশন করেছিল, যে তারা দেখতে চায় আর ভালো কিছু পাচ্ছে কি পাচ্ছে না। আর কারা আসছে, যাদের ফার্স্ট রাউন্ডে ডকুমেন্ট ভেরিফিকেশন ক্যান্সেল হয়ে গেছিল, তারা সেকেন্ড রাউন্ডে আসছে, তাই। তাহলে এবার সেকেন্ড রাউন্ডে কি কি হতে পারে খুব ভালো করে বোঝো। প্রথম কথা, যে সেকেন্ড রাউন্ডে প্রথমে কাদের নিয়ে কথা বলছি, যারা ফার্স্ট রাউন্ডে কলেজ পেয়েছিল এবং আপগ্রেড করার জন্য দিয়েছিল। তাহলে প্রথম কথা কি, যাদের ধরো আপগ্রেড হয়ে গেছে। আপগ্রেড হয়ে গেছে মানে কি, আপগ্রেড হয়ে গেছে মানে দেখো আমরা কি এক্সাম্পল নিয়েছিলাম যে ফার্স্ট রাউন্ডে সে এই কলেজটা পেয়েছিল, তাই তো। তাহলে আপগ্রেড হলে সেটা সব সময় ওপরেই যাবে, ওপরেই কোনো একটা চয়েসে যাবে, নিচে কোনোদিনও যাবে না, কারণ তুমি তো তোমার প্রায়োরিটি কোথায়, উপরের দিকে। তাহলে তুমি এই ক্ষেত্রে এটা তো পেয়ে গেছিলে, তুমি নিশ্চয়ই তার নিচের দিকে যাবে না। তাহলে যদি আপগ্রেড হয় তাহলে ওপরেই কোথাও একটা যাবে, ওকে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, যদি তোমার আপগ্রেড হয়ে যায়, ধরো আমরা কি বলেছি যে ইয়েস আপগ্রেড কি হয়েছে, আপগ্রেড হয়ে গেছে, তাই তো। তাহলে আপগ্রেড হয়ে গেলে এটা কোথায় যাবে, এটা তোমার যাবে হচ্ছে ধরো নাও এখানে চলে এসছে, বা এখানে চলে আসছে, বা এখানেও এসে যেতে পারে, ওকে। তাহলে যে কোনোটাই আসতে পারে। কিন্তু যখন তোমার আপগ্রেড হচ্ছে মাথায় রাখবে এই আগের যে কলেজটা সেটা কিন্তু চলে যাবে। এন্ড তুমি যদি বলো না এখন তো আমার আগেরটাই লাগবে, সেটা কিন্তু হবে না, ঠিক আছে। যে তুমি যদি আপগ্রেড হয়ে যায় তাহলে ওপরের দিকে কোনো একটা কলেজ চলে আসবে, আগের যেটা ছিল সেটা কিন্তু চলে যাবে, ওকে। তাহলে আমরা এখানে কি বলছি যে আপগ্রেড হয়ে গেল, ওকে। এবার আপগ্রেড যদি হয়ে যায়, কোথায় লিখলাম যে আমাদের এই আপগ্রেডেড, তাই তো। এবার আপগ্রেড হয়ে যদি তোমার ফার্স্ট চয়েস পেয়ে যাও তাহলে কি, তাহলে তোমাকে ভর্তি হতেই হবে, তোমার ভর্তি হওয়া ছাড়া কোনো অপশন নেই। আর যদি তোমার সেকেন্ড বা লেটার কোনো চয়েস থাকে, চয়েস আসে, তাহলে তোমার ইচ্ছা তুমি ভর্তি হবে কি হবে না, ওকে। এবং এই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা সাজেশন দেবো যে তোমরা সেকেন্ড রাউন্ডে যদি একটা ভালো কলেজ পেয়ে যাচ্ছ, হ্যাঁ এবছর প্রথমে তো দেখতে হবে যে মপ আপ রাউন্ড হবে কি হবে না, ওকে। যদি মপ আপ রাউন্ড না হচ্ছে তাহলে তো সেকেন্ড রাউন্ডের পরে আর কোনো চয়েস থাকছে না তোমাদের কাছে, তাহলে সেকেন্ড রাউন্ডে যা পাচ্ছ সেখানে ভর্তি হবে। ইনকেস যদি মপ আপ রাউন্ড হচ্ছে তাহলে আমি তোমাদেরকে সাজেস্ট করবো সেকেন্ড রাউন্ডে যদি তুমি একটা ঠিকঠাক কলেজ ঠিকঠাক ব্রাঞ্চ পেয়ে যাচ্ছ, সেকেন্ড রাউন্ডে ভর্তি হয়ে যাওয়ার চেষ্টা করবে। মপ আপ রাউন্ড ইজ ভেরি রিস্কি, ওকে। এন্ড মপ আপ রাউন্ডে যেই কলেজগুলো বেঁচে থাকবে সেখানেই তোমাদের কাউন্সিলিং হবে শুধুমাত্র, তাই মপ আপ রাউন্ডের রিস্ক কেউ নেবে না। যদি সেকেন্ড রাউন্ডে তোমরা একটা ঠিকঠাক জায়গায় পেয়ে যাচ্ছ ভর্তি হয়ে যাওয়ার চেষ্টা করবে। নেক্সট ধরো যারা আপগ্রেডেশনের জন্য দিয়েছিল, দেখো তুমি আপগ্রেডেশনের জন্য দিয়েছো মানে যে তোমার হবে তার তো কোনো মানে নেই, তোমার র্যাঙ্কের উপর সেটা ডিপেন্ড করবে। তো সেই ক্ষেত্রে ধরো তোমার আপগ্রেডেশন হয়নি, যদি আপগ্রেডেশন না হয় তাহলে কি স্যার আমার আগের কলেজটা চলে যাবে না, যদি তোমার আপগ্রেড না হয় তাহলে তোমার আগের যেই কলেজটা ছিল সেটাই থাকবে। এবার তোমার ইচ্ছা যে তুমি সেটায় ভর্তি হবে নাকি হবে না,
কিন্তু আমার সাজেশন ওয়াইজ তোমার যদি ঠিকঠাক একটা মোটামুটি কলেজ থাকে তাহলে ভর্তি হয়ে যাওয়াটাই বেটার। তাহলে এইটুকু আমরা কাদেরকে নিয়ে কথা বললাম, যারা ফার্স্ট রাউন্ডে কলেজ পেয়েছিল, সেকেন্ড রাউন্ডে আপগ্রেড করতে দিয়েছিল, তাদের আপগ্রেড হলে কি করবে, না হলে কি করবে। ওকে, নেক্সট আমাদের কি, নেক্সট হচ্ছে আমাদের নিউ অ্যালটমেন্ট। যারা ধরে নাও সেকেন্ড রাউন্ডে এসে প্রথমবারের জন্য কলেজ পেলো, তাহলে তাদেরকে কি করতে হবে, তাদেরকে ওই ফার্স্ট রাউন্ডের মতো প্রথমে তোমরা কি করবে, সিট অ্যাকসেপ্টেন্স ফি সেটা পেমেন্ট করবে, তারপর তোমাদের ইউনিক আইডি সেটা নোট ডাউন করে নেবে, তারপর তোমাদের সিট অ্যালটমেন্ট লেটার সেটা ডাউনলোড করবে, তারপর কি করবে, তারপর তোমরা ফিজিক্যাল ভেরিফিকেশনে চলে যাবে, এবং ফিজিক্যাল ভেরিফিকেশনে কি কি হবে না হবে সেটা আমি তোমাদের ফার্স্ট রাউন্ডে যেমন বললাম এখানেও সেম। হ্যাঁ, কিন্তু সেকেন্ড রাউন্ডে আর আপগ্রেডেশন করার কোনো অপশন থাকে না, সেকেন্ড রাউন্ডে আপগ্রেডেশন করার কোনো ব্যাপার থাকে না। ওকে, আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলে রাখি, যারা যারা কোনো একটা রাউন্ডে ভর্তি হয়ে যাচ্ছ তারা এটা মাথায় রাখবে, যারা কখনো অ্যাডমিশন নিচ্ছ তারা কিন্তু যদি মপ আপ রাউন্ড হয়, মপ আপ রাউন্ডে আর পার্টিসিপেট করতে পারবে না। তুমি একবার অ্যাডমিশন নিলে মানে তুমি মপ আপ রাউন্ড হলে সেখানে আর পার্টিসিপেট করতে পারবে না। ওকে, এবার নেক্সট কাদেরকে নিয়ে কথা বলছি, নেক্সট কথা বলছি যে যারা সেকেন্ড রাউন্ডেও কোনো কলেজ এসে পেলো না। ওকে, ফার্স্ট রাউন্ডেও পাইনি, সেকেন্ড রাউন্ডেও পাইনি, তাহলে এই ক্ষেত্রে কি, যদি মপ আপ রাউন্ড হচ্ছে তাহলে তারা গিয়ে মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করবে, আর যদি মপ আপ রাউন্ড না হচ্ছে তাহলে সরি টু সে বাট এই বছর তাহলে তুমি অনলাইন কাউন্সিলিং এ আর কোনো কলেজ পেলে না। ওকে, এবার নেক্সট কাদেরকে নিয়ে কথা বলছি, নেক্সট কথা বলছি যারা প্রিভিয়াসলি রিজেক্টেড হয়েছিল, ফার্স্ট রাউন্ডে কলেজ পেয়েছিল কিন্তু কোনো কারণে রিজেক্ট হয়ে গেছিল, এবার তারা কি, তারা যদি সেকেন্ড রাউন্ডে এসে কলেজ পায় তাহলে তারা যদি মনে হয় ভর্তি হবে, তাহলে সেই ক্ষেত্রে ভর্তি হওয়ার আগে তাদেরকে আবার ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা, তাহলে সেই ক্ষেত্রে তারপর তারা যদি ভর্তি হতে চায় তো ভর্তি হলো, আর যদি ভর্তি হতে না চায় তাহলে ভর্তি না হলো। তাহলে এটা আমরা সেকেন্ড রাউন্ড সম্পর্কে বুঝে গেলাম। এবার আমরা আসবো হচ্ছে থার্ড রাউন্ড, যেটাকে আমরা বলি হচ্ছে মপ আপ রাউন্ড। এবার দেখো মপ আপ রাউন্ডে কারা কারা পার্টিসিপেট করতে পারবে। এক নম্বর ফ্রেশ, মানে ধরে নাও কেউ ফার্স্ট রাউন্ডের শুরুতে রেজিস্ট্রেশন করেনি, সে এখন এসে ভাবছে যে মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করবে, তাহলে সে চাইলে এই মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারে। তাহলে তাকে এখন রেজিস্ট্রেশনের জন্য কত টাকা দিয়ে মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে হবে, 700 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। কেউ ধরে নাও এই ক্ষেত্রে কি হয়েছিল, ফার্স্ট রাউন্ডের শুরুতে রেজিস্ট্রেশন করেছিল কিন্তু সে কোন রকম অ্যালটমেন্ট পায়নি, ফার্স্ট রাউন্ডেও কোনো কলেজ পায়নি, সেকেন্ড রাউন্ডেও কোনো কলেজ পায়নি, তাহলে সে চাইলে এখন মপ আপে পার্টিসিপেট করতে পারে। বা ধরে নাও কেউ হয়তো ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ডে কলেজ পেয়েছিল কিন্তু ভর্তি হয়নি। দেখো ভর্তি হয়নি মানে কিন্তু এটা না যে সে সিট অ্যাকসেপ্টেন্স ফি দেয়নি, ফিজিক্যাল ভেরিফিকেশন করেনি। তুমি কলেজ পাওয়া সত্ত্বেও যদি সিট অ্যাকসেপ্টেন্স ফি না দাও, যদি তুমি ফিজিক্যাল ভেরিফিকেশন না করো, তাহলে কিন্তু তুমি কাউন্সিলিং এর বাইরে চলে যাবে। ওকে, সে সমস্ত কিছু করিয়েছিল কিন্তু কলেজে ভর্তি হয়নি, তারা কি, তারাও এখন মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। এরা মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করার জন্য কি আবার রেজিস্ট্রেশন করতে হবে? ইয়েস, এই ক্ষেত্রেও একটা সিট মানে ফিস পেমেন্ট করতে হবে, এই ক্ষেত্রে 200 টাকা ফিস পেমেন্ট করতে হবে। তাহলে দেখো যারা এই ক্ষেত্রে শুধুমাত্র মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করে তারা বোকার মতো কাজ করে, কারণ তুমি আগে 500 এখন 200 দিয়ে 700 লাগছে, আর তুমি এখানে এসে একবারে 700 দিচ্ছ, তুমি কোনো টাকা তো বাঁচাচ্ছ না, তাই না? আর তোমার অর্ধেক কলেজ ততক্ষণে ফিল হয়ে যায়, অর্ধেক কি ধরো ম্যাক্সিমাম কলেজে ফিল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যারা শুধুমাত্র মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করে সেটা কিন্তু কোনো সময় বুদ্ধিমানের কাজ নয়। বুদ্ধিমানের কাজ হচ্ছে একদম প্রথম রাউন্ড থেকে কাউন্সিলিং এ পার্টিসিপেট করা। এবার তোমাকে এই মপ আপ রাউন্ডের জন্য কি করতে হবে, সবার প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশনের ফিস গুলো তোমাদের বলে দিলাম। নেক্সট এই মপ আপ রাউন্ডে তোমাদেরকে আবার চয়েস ফিলিং করতে হবে, এবং এখন যখন চয়েস ফিলিং করবে কিছু কিছু কলেজ হয়তো নাও শো করতে পারে, ধরো কোনো কলেজে একদম ফিল আপ হয়ে গেল, তাহলে সেই কলেজগুলো শো করবে না, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে আবার চয়েস ফিলিং করতে হবে, প্রায়োরিটি অনুযায়ী চয়েস ফিলিং করবে, তারপর চয়েস লকিং করবে, এন্ড চয়েস লকিং করার পর তারপর কি আসবে, তারপর যে বিষয়টা আসবে সেটা নিয়ে আমি তোমাদেরকে বলছি। এক্ষেত্রে যে চয়েস লকিং করার পর তোমাদের আসবে হচ্ছে মপ আপের রেজাল্ট। ওকে, তারপর কি আসবে, তারপর আসবে তোমাদের মপ আপের রেজাল্ট। এটা কিন্তু তখনকার কথা বলছি যদি মপ আপ হয়, যদি মপ আপ না হয় তাহলে তো সেকেন্ড রাউন্ডে শেষ হয়ে গেল। ওকে, আচ্ছা, মপ আপের রেজাল্ট আসবে, মপ আপের রেজাল্টে যদি তুমি কলেজ পেলে তাহলে ভালো, আর যদি তুমি না পেলে তাহলে তো কোনো কিছু করার নেই। যদি তুমি কলেজ পেলে তাহলে তোমাকে কি করতে হবে, সিট অ্যাকসেপ্টেন্স ফি দিতে হবে। প্রথমবারের জন্য যারা পাচ্ছ, যারা আগে ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ডে পেয়েছিলে এসে মপ আপে আবার পার্টিসিপেট করছো, তাদেরকে আর সিট অ্যাকসেপ্টেন্স ফি দিতে হবে না, সিট অ্যাকসেপ্টেন্স ফি জাস্ট একবারই দিতে হয়। ওকে, তারা যদি কলেজ পেয়ে থাকো তারা এখন কি করবে, তারা চাইলে ভর্তি হবে, না চাইলে ভর্তি হবে না। যারা ফার্স্ট টাইমের জন্য মপ আপে এসে কলেজ পেলে তাদেরকে আগে সিট অ্যাকসেপ্টেন্স ফি দিতে হবে, তারপর সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে হবে, ইউনিটি আইডি নোট ডাউন করে নিতে হবে, তারপর ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যেতে হবে,
ফিজিক্যাল ভেরিফিকেশন কমপ্লিট হলে তুমি এই ক্ষেত্রে ভর্তি হবে, আর যদি ফিজিক্যাল ভেরিফিকেশনে কোনো কারণে ভুল হয়ে গেল তাহলে তুমি আর ভর্তি হতে পারবে না। তাহলে এই হচ্ছে ওভারঅল প্রসেস। তাহলে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জেনপাস ইউজির যে পুরো কাউন্সিলিং প্রসেসটা সেটা ডিসকাস করলাম। যদি তোমাদের কোনো রকম ডাউট থাকে এখনো, তোমরা কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। এছাড়াও কারোর যদি এই কাউন্সিলিং প্রক্রিয়া সংক্রান্ত এখনো কোনো ডাউট থাকে, মানে কোথাও যদি বুঝতে প্রবলেম হয়, আমি বলবো ভিডিওটাকে আরো একবার দেখো, ঠিক আছে? কিন্তু পুরো জিনিসটাকে ভালো করে বোঝে নাও। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে সেটাকে লাইক করবে, বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করবে, যাতে সবাই এই জিনিসটা জানতে পারে। এন্ড আপকামিং ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলে রাখি, যারা যারা মনে হচ্ছে যে না এই বছর তোমাদের জেনপাস ইউজি 2025 হবে না, তারা জেনপাস ইউজি 2026 এর প্রিপারেশন স্টার্ট করে দাও। এন্ড প্রিপারেশন বেটার ওয়েতে করার জন্য সবথেকে বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে লেটস ইমপ্রুভ, এন্ড বেস্ট ব্যাচ হচ্ছে অ্যাভেঞ্জার্স ব্যাচ 2.0। তাহলে যারা যারা এখনো এনরোল করনি, এখন ডিসকাউন্টেড প্রাইস চলছে, তাড়াতাড়ি করে এনরোল করে নাও। অল দ্য বেস্ট সবাইকে।